তা তো বাবা লাগবে, একটা কিছু ব্যবস্থা হবে, চিন্তা করি না। দেখেন, যদি দিতে পারেন তাহলে ভালো, হ্যাঁ যদি না পারেন তাহলে তো আমাকে অন্য কিছু ভাবতেই হবে। আচ্ছা দেখি। ওকে। আমার স্যার ওয়ার। বেশি কথা কয়। ওগো, এই যে নাও, বাজার নাও। হ্যাঁ, ধরো। কি হলো? এরকম মন খারাপ করে বসে রয়েছো কেন? আপনার পোলায় ফোন করছিল। ও, তো কি বলছে? ওনারা নাকি আসবেন না, আমাদের বৌমা নাকি গরমে গরম সহ্য করতে পারে না। ঠিকই তো বলছে, গরম কেমনে সহ্য হইব? হ্যাঁ? আমি গ্রামে মানুষ, আমার গ্রামে গরম করতে হয় না, আর সে কেমনে করে সহ্য করবে? ঠিক বলছে না রে কেন? ওই, আমার তো ঠিকই সহ্য হয়। এই বটতলা যে 20 মিনিট বইলে পড়ে তো ছিল যে বাচ্চার সাথে এসে কেঁচা কাটার মতো। এই গাধা কোথাকার, হ্যাঁ? তোর মাথায় কি কোনো বুদ্ধি টুদ্ধি হবে না? এক ছটার বুদ্ধি নাই। এই বৌমাস এইখানে আইসা তারপরে বর্তমানে যাবে বাতাস পাওয়ার জন্য, হ্যাঁ? সেটাও তো ঠিক, হ্যাঁ এটা কর। এই তুই তা তো আমার চোখের সামনে থেকে যা, যা, যা। আমি কই দেবো, আমার তো কোনো কামই নেই। ঠিক আছে, তা তুই থাক, আমি যাই। এটা ভালো হয়, আমি তো মাল্লাই করে কথা বলি। ফাজিল একটা। এই যে বাড়িটা পর্যন্ত বন্ধক দিয়া ওনারা ব্যবসায় টাকা দিলেন, এখন তো আমাদেরই চলার দায়। বাড়ির কিস্তির টাকা পরিশোধ করবেন কেমনে? ওরা তো 6-7 মাস ধরে কোনো টাকাই পাঠাইতেছে না। ও টাকা দেবে কোথা থেকে? ওর নিজের খরচ আছে না, টাকা শহরে থাকে, বাড়ি ভাড়া, বাজার খরচ, পাইকারি, ড্রাইভারের বেতন, উয়া, বৌমার এটা সেটা কেনাকাটা, ও টাকা পাইব কোথায়? আরো খরচ আছে। শালা শাশুড়ির বাসায় 15 দিন পরে থাকে, থাকলে অসুবিধা কি? আর একজন থাকে আর কে থাকে? খালি। তুই জানলি কেমনে? আমি জানবো না, কে জানবে? এটা তো আমারই জানার কথা। ফাজিল একটা ফাজিল। এত খরচ করলে আমাদের টাকা দিব কোথেকে? আপনার কাছে তো টাকা নাই। আহ, তুমি এটা নিয়ে এত চিন্তা করছো কেন? আমি তো আছি, তুমি নিশ্চিন্ত থাকো। ঘুমাও ঘুমাও, এইটা নিয়ে তোমার এত চিন্তা করানো লাগবো না। এ আমার ছেলে ব্যবসায় দাঁড় দিতে পারলে 1 মাসে যে ইনকাম করবে সেইটা দিয়া পুরো গ্রাম কিনা ফেলাবো। আগে খায়া পড়ে পাইছিল। তোমার সব সময় বেশি বেশি কথা, বাদ দাও তো। ঘুমাও, ঘুমাও। নিশ্চিন্তে ঘুমাও, চিন্তা করো না, অনেক রাত হয়ে গেছে। ঘুমাও। খায়রুল, মা। হুম। আমরা শঙ্কু, ভাই আপনার থেকে শুনেছি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছো? মানে সব কথা তো আর তোমার মায়ের সামনে বলা যায় না, সেই জন্যে সে ঘুমানোর পরে তোমারে ফোন দিলাম। কি এমন কথা যে আরে তোর কাছে বলুন। আব্বা আব্বা,
কি এমন কথা যে আম্মার সঙ্গে বলা যায় না? বলো। আছে না কত রকমের কথা। বিশেষ কথা হলো যে আমাদের অবস্থা তো সব জানো, তাই না? মানে লেখাপড়া করাইতে গিয়ে তো আমার সর্বস্বই শেষ হয়ে গেছে। তো আমার দায়িত্ব, সন্তান জন্ম দিলে তাদের পড়ালেখা করাই দেবো না, মানুষ করাই দেবো না? আমি আমার বাচ্চারা মানুষ করাই দিচ্ছি না, পড়ালেখা করে দিচ্ছি না। হ্যাঁ, সেটা তো করতেই হবে। আমি তো সেই কথাই বলতেছি যে তোমারে পড়াশোনা করাইতে গিয়া আমার যা ছিল সবই তো শেষ করছি। আমি এক হাতে ইনকাম করছি, তোমার জন্য সমস্ত হয় খরচ করছি, কোনোদিন তো তোমার কোনো অভাবে রাখি নাই, যতটুকু সাধ্য ছিল করছি। কিন্তু এখন তো আর আমার কাছে তেমন কিছুই নাই। বাড়ি আসে, বাড়িটা বন্ধক দিয়ে যে টাকা পাইছি সেটাও তুমি তোমার ব্যবসার কাছে নিয়ে গেছো, তাই না? রাখতে তো হইব, কি করবো? তোমার অ্যাবিলিটি নেই। পাইকারি স্কুলের বেতন 1,00,000 টাকা। 1,00,000 টাকা তো আমি দিই, ওকে জানে কোথায় নেই। কিছু এত জোরে কথা বলতেছিল না, এত কথা কি? তো কিছু করার নাই, তুমি দিতে হবে। না না, সেটাই তো বলতেছি। খবরদার, কোনোভাবেই ভাইজান পড়াশোনার কোনো ক্ষতি করা যাবে না টাকার জন্য। দিয়ে বা দোয়া করো, আমি ঘুমাবো, ঘুমাও, শরীর খারাপ। শোনো শোনো, আরেকটা কথা আছে। মেম্বারে তো ভীষণ টাকাটা করা শুরু করছে, কোনোভাবেই তো তাদের কিছুই বুঝাইতে পারতেছি না। এখন ওই যে বন্ধকের কিস্তির টাকার জন্য তো সে অনবরত টাকা করতেছে। আবার তুমি তুমি জানো না আমার অবস্থাটা কি? আমি আমি সারাটা দিন আমি পরিশ্রম করে আমি টায়ার্ড হয়েছি, আমি ঘুমাবো। এর মধ্যে তুমি তুমি নিজেও আমাকে প্যারা দিতেছো, আমিও প্যারা পাইতেছি। এটা ডিস্টার্ব লাগতেছে। তুমি রাখো তো বাবা, পরে কথা হবে। শহীদ, শহীদ, কয়টা বাজে? হ্যাঁ, মানে কয়টা বাজে? ঠিক আছে, ওই যে পৌঁছালে তো এই দিতে পারো। বলছি বাড়াবাড়ি ওটা করবে। আসলে যে দেনাপানা নাটকটি অনেক দিন পর আমার এই যে ফ্যামিলি সেন্টিমেন্টের একটি নাটক আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ আমি আগে কখনো দেখিনি আমি, কিন্তু এই ঈদের আগে থেকে আমি প্রথম একটা সিরিজ দেখলাম, দেখে আমি খুঁজে 1 নাম্বার বের করলাম, বের করে 1 নাম্বার থেকে দেখা শুরু করেছি। মানে আমি একবারে বসে মনে করেন 30 নম্বর পর্যন্ত দেখেছি, বুঝতে পারছেন? তারপরেরটা প্রতি এই যে সপ্তাহে 2টা করে দেয়, দেখতেছি। এবং ঈদের সময় আমরা একটু অপেক্ষা করছিলাম। তারপর নিজেকে সান্ত্বনা দিয়েছি যে ঈদে তো সব আর্টিস্টরা বাড়ি যায়, বা তাদের একটু ছুটির ব্যাপার আছে, বা ওই যে ক্যামেরাম্যান পাওয়া যাবে না বা পাওয়া যাবে না। কারণ আমি নিজে একটা মিডিয়ার মানুষ, আমি তো অন্তত বুঝি এগুলা। কিন্তু বহুদিন পরে যে যে সেই হুমায়ুন আহমেদের আমরা পারিবারিক সেন্টিমেন্টের নাটকগুলো দেখতাম, আর সেগুলো পরে বহুদিন পরে আমি এই নাটকটা দেখছি। আর এই যে সেলিম ভাইয়ের যে অনবদ্য অভিনয়, মানে আর শুধু সেলিম ভাই কেন, এই এই নাটকের প্রত্যেকটা চরিত্র আর তাদের অভিনয় দক্ষতা এবং শৈলীটা আমার কাছে এতটা ভালো লেগেছে যে আমি এটার কোনো মানে বিবরণ মনে হয় আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর আমি অনেক প্ল্যানিং করে আমি বসেছিলাম যে আজকে দুটো কথা আমি বলবো যে সবার জন্য। এবং এই এই নাটকটার যিনি পরিচালনা করেছেন, যিনি প্রযোজনা করেছেন, যিনি ক্যামেরাম্যান, যিনি আর্টিস্ট, এবং যারা অভিনয় করেছেন, তাদের প্রত্যেকেরই আমি বলবো। কিন্তু সত্যিকার অর্থে কি আমার এটা আসলে এই তো কুলায় নেই যে আমি এই এই জিনিসগুলো, যে জিনিসটা প্ল্যানিং করে রেখেছি সেই জিনিসটা আমার হারিয়ে গেছে, আমি আর বলতে পারলাম না। কারণ আসলে এই নাটকটা এতটুকু মানে প্রাণের ছোঁয়ার একটা নাটক, একেবারে মাটির গন্ধ পাওয়া যায় যে নাটকটার মধ্যে। যে নাটকটা আমার বাঙালিপনা, আমার মানে পারিবারিক যে সেন্টিমেন্ট, সেই একটা জিনিস। এবং সবচেয়ে বড় কথা হলো যে পরিবারের অনেক ঘরে, যেমন আমাদের ছোটবেলায় একটা কথা থাকে না যে হাজির ঘরে পাজি জন্ম হয়, এরকম ঘটনাটা ঘটেছে একজন স্কুল শিক্ষকের মানে ঔরসে কিভাবে এমন একটা ছেলে জন্মালো, যে ছেলে তার মানে মা বাপকে অবহেলা করে। অথচ এটা কিন্তু সমাজের বাস্তব চিত্র
কারণ আমরা দেখেছি যে বিয়ের পর আমাদের বাবা বাবা বা ভাই বোন আত্মীয় স্বজন মা তারা দূর হয়ে যায়। বিয়ের পরে এই মানে শ্বশুরবাড়ির আত্মীয়রাই আত্মীয় হিসেবে দেখা দেয়। এই জিনিসটা কিন্তু আমাদের সমাজ থেকে বদল করতে হবে। তাই আসুন আমি এই এই যে নাটকটা আমি খুবই আন্তরিকভাবে এটা নাটকের যারা অভিনয় করেছেন, যিনি এই কাহিনী লিখেছেন এবং যিনি আমি শুনেছি যে এটা লিখিত না তাৎক্ষণিকভাবে। তা আমার আমার একজন বন্ধু ছিল হাবিবুল ইসলাম হাবিব। তা ও সব নাটক এইভাবেই করে ও সাধারণত, এবং ওরও ২ টা মানে একটা ছবি রিলিজ হয়েছে। আ আরেকটা ছবি 'যাপিত জীবন' এটা শুটিং চলছে। আর ও নাটকগুলো এইভাবেই করতো, তাৎক্ষণিক ডায়ালগ তৈরি করতো এবং করে তাৎক্ষণিক করতো যে ওইভাবে নাকি হচ্ছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর যিনি ওই যে শাশুড়ির যে চরিত্রটা অভিনয় করেছে ওই ভদ্রমহিলা আমার সাথে তো টিএনটি কলেজে পড়তো। একই সাথে আমি নিজেও পড়তাম ওই ওই সময়, হ্যাঁ? উনি আমার ক্লাসমেট। সম্ভবত উনি ফকিরাপুল এলাকায় বা আরামবাগে থাকতো আমার এরকম মনে হচ্ছে। যাই হোক, আর সেলিম ভাইকে তো আমি চিনি। সেলিম ভাই আমার এক পরিচিত একটা মেয়ে আছে রোজি, ওকে বিয়ে করছে সেলিম ভাই ২য় বিয়েটা। কারণ রোজি হলো আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ে থাকতো আর কি। তো আমি এবং রোজির যে বড় ভাই আছে, হ্যাঁ? তার সাথে আমার খুব ভালো। উনি আমাকে খুবই আদর করেন। আর রোজির একটা বড় একটা বোন ছিল। তারা আমার খুব ভালো সম্পর্ক আমার সাথে তাদের। তো রোজির যার কারণে আমি তখন থেকে সেলিম ভাইকে ভালো লাগে। আর সেলিম ভাই তো অভিনয়ে অনেক দক্ষ। আর পাশাপাশি যারাই অভিনয় করেছে প্রত্যেকেই এক অনবদ্য অভিনয় করেছে এবং যিনি পরিচালনা করছেন তার পরিচালনা নিখুঁত পরিচালনা। যিনি ক্যামেরাম্যান তার ক্যামেরাটাও নিখুঁত ছিল এবং যিনি মিউজিক তার মিউজিক। তবে আমি আরেকটি কথা আপনাদের একটু অনুরোধ করছি। সেই কথাটা হলো যে আপনারা যদি আপনার এই যে এই যে ভাইটা আছে, হ্যাঁ? এই যে যাকে পালক ভাইটা, ওরে যদি আপনি বড় একটি চাকরি দিয়ে দেন এবং যে চাকরিটা দেখা গেছে যে এই যে শহীদের ব্যবসা মানে ওর কাছে যেতে হয়, এরকম একটা যদি করে দেন আমার মনে হয় একটু জিনিসটা ভাল লাগবে হয়তো দেখতে। তারপরে আপনি তো আমাদের চেয়ে অনেক ভালো জানেন। আমি আমার ঘটনাটা বললাম। আপনাদের মানে দীর্ঘায়ু কামনা করি এবং আমরা চাচ্ছি যে আপনি প্লিজ আপনি সপ্তাহে একটা দেন, কিন্তু নাটকটা কমপক্ষে ১ ঘন্টার একটা পার্ট করেন ভাই। আপনি এইভাবে একবার ২০ মিনিটের পার্ট করে ছেড়ে দিবেন, এটা কিন্তু খুবই কষ্টকর ভাই। প্লিজ ভাই ১ ঘন্টার পার্ট করেন। আল্লাহ হাফেজ।